আবার আপনাদের সময় নষ্ট করতে। আজকের এসেছি তো শেয়ার বাজারের ওপর ভিডিও করতে, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় শেয়ার বাজারের চাইতেও ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যে বৃষ্টি কবে হবে। কারণ মানে সবাই আবার ছাদে অমলেট বানাতে শুরু করে দিয়েছে, গ্যাসের খরচা বেঁচে যাচ্ছে। তো যাই হোক, যেটা বারবার বলি যে শরীর ভালো রাখুন, বাজার সারা জীবন আছে, সারা জীবন ট্রেড হবে। তো আজকের ভিডিওটা কী নিয়ে আজকের আপনাদের সময়টা নষ্ট করব। প্রথম কথা হচ্ছে যে থাম্বনেলে একটা জিনিস বলেছি, বাজার কোথাও না কোথাও ভালো লাগছে না। 2022 সাল থেকে ডিসেম্বর মাস থেকে আমি ভিডিও করছি, এই প্রথম বোধহয় আমি বলছি যে বাজারটা ভালো লাগছে না। এর আগে যখন নিফটি 17,000-এ ছিল, ইলিয়াট ওয়েভের হিসেবে টার্গেট বলেছিলাম 19,100, তারপর 22,500, তারপর 23,000। তো সব কিছুই ঠিক ছিল, বাট লাস্ট কিছুদিন ধরে সেক্টর রোটেশনের আমরা যে অঙ্ক বুঝি সেখান থেকে বলা হয় যে মুহূর্তে ফার্মা স্টক বাজারে বাড়তে শুরু করবে, ভোলাটিলিটি বাজারে বাড়তে শুরু করবে, বাজার কিন্তু পড়ার সময় হচ্ছে। লাস্ট এক সপ্তাহ ধরে যদি আমরা দেখি, ফার্মা ইন্ডেক্সের প্রায় 90% শেয়ার বাড়ছে। চার্টের প্যাটার্নও এমন যে এদের বাড়াটা কন্টিনিউ করবে। খুব সিম্পল জিনিস, বাজারের লাস্ট লেগ র্যালিতে, একদম লাস্ট র্যালিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের শেয়ারগুলোর দাম বাড়ে। বাজার কি হবে না হবে, ইকোনমি কি হবে না হবে, তার সঙ্গে আপনার ওষুধ খাওয়ার ডিপেন্ড করে না, ওষুধ আপনাকে খেতেই হবে। বাজারে কি হবে না হবে তার উপর আপনার রোজকার সাবান, তেল, শ্যাম্পু কিনতেই হবে। তো এই যে এফএমসিজি সেক্টর বা হেলথ সেক্টর, এই দুটো সেক্টরে র্যালি শুরু হওয়া মানে কোথাও না কোথাও বাজার নিজের লাস্ট লেগ অফ র্যালিটা শুরু করছে। এই জায়গা থেকে একটা ভয়ের কারণ। 2 নম্বর ভয়ের কারণ কি, লাস্ট এক সপ্তাহ 2 সপ্তাহ যদি আপনারা বাজারের দিকে তাকান, প্রত্যেকটা মেটাল স্টকে ইনক্রিজ হয়েছে, প্রত্যেকটা মেটাল স্টকে। আমার এখানেই রেকমেন্ড করা সেল বা অন্যান্য স্টক প্রত্যেকটা বাড়ছে। মেটাল সেক্টরের বাড়া মানে কিন্তু ভোলাটিলিটির বাড়া, যে বাজারে আগামী দিনে ভোলাটিলিটি বাড়বে। ভোলাটিলিটি ইন্ডেক্সের বাড়া বা ভিক্সের বাড়া আর একটা ইন্ডিকেশন যে বাজারে একটা ফল আসার জন্য রেডি হচ্ছে। বাজারের বড় প্লেয়াররা তো নিজেদের পজিশন সাইজ করছে বা রেডি হচ্ছে। কথাটা হচ্ছে, আমরা কি বায়াস হচ্ছে থাকবো যে বাজার আরও উপরে যাবে? না, আমরাও আস্তে আস্তে আমাদের পজিশনকে সাইজ করব, পজিশনকে কমাবো, আমাদের ক্যাশকে ফ্রি করব, যে বাজার পড়লে যাতে নিচ থেকে কিনতে পারি। আরেকটা জিনিস, লাস্ট 1 বছর বা 2 বছর ধরে আমার যেটা সবচেয়ে অদ্ভুত লাগছে, না একটা বোধহয় কোথাও বায়াস ক্রিয়েট করা হচ্ছে। আপনি যার সাথে কথা বলবেন, গ্রিন এনার্জি, ইভি, কালকের যে শেয়ার মার্কেটে ঢুকেছে সেও বোঝাচ্ছে যে ইভি সেক্টরের ভবিষ্যৎ কতটা ভালো, গ্রিন এনার্জি শেয়ারে আমাদের পয়সা ইনভেস্ট করতে হবে। বড্ড বেশি একটু বায়াস ক্রিয়েট করা হচ্ছে না জিনিসটাকে নিয়ে? কোথাও না কোথাও যখন কোনো সেক্টরকে নিয়ে এই ধরনের কিছু ননস্টপ ক্রিয়েট হয়, যে মানুষকে বোঝানো যে এটাই ভবিষ্যৎ, আর তোমার কাছে যদি এটা না থাকে তোমার শেয়ার মার্কেটে ট্রেডিং করা বৃথা, তোমার পোর্টফোলিও বৃথা, তোমার জীবন বৃথা, সেটা বোধহয় কোথাও না কোথাও বিশাল বড় একখানা, আমার মনে হয় যে ম্যানিপুলেট করা। ডিমান্ড তো ভবিষ্যতে তেলেরও বাড়বে, কারণ তেলের খনির তেলও শেষ হচ্ছে। ডিমান্ড তো ভবিষ্যতে চালেরও বাড়বে, প্রত্যেক দিন আমাদের চাষ করার জমি কমে যাচ্ছে, অথচ আমাদের খাওয়ার জায়গা বাড়ছে, বা জনসংখ্যা বাড়ছে বলে ওখানেও ডিমান্ড বাড়ছে। কই এই জায়গাগুলো নিয়ে তো এই বায়াসটা ক্রিয়েট করা হচ্ছে না বা বোঝানো হচ্ছে না।
গাড়ি কত পার্সেন্ট মানুষ চলবে? ইভি, ইলেকট্রিক ভেহিকেল, দেশের কত পার্সেন্ট মানুষ চলবে? কিন্তু চাল দেশের 90% মানুষ লোককে খেতে হবে। কোথায় এই জায়গাটাতে কেন বায়াসটা ক্রিয়েট করা হচ্ছে না? পিএসইউ স্টক, প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণ দিল, শেয়ার 2 গুণ 3 গুণ হয়ে গেল। সেবি বলে যে আপনি যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না হন, এক্সামে পাস না করেন, ইত্যাদি ইত্যাদি, আপনি করতে পারেন না, বলতে পারেন না। অথচ দেশের প্রাইম মিনিস্টার বলছে যে এই স্টকে পয়সা লাগিয়ে দিন। এটা তো হওয়া উচিত নয়। কারণ আজ অবধি আমার 22 বছর হয়ে গেলে মার্কেটে আমি কোনো ফিনান্স মিনিস্টার, দেশের সুপ্রিম কোর্টের জাজ, প্রধানমন্ত্রী ডাইরেক্ট কোনো শেয়ারে বা কোনো গ্রুপ অফ শেয়ারে পয়সা লাগাতে বলছে এরকম দেখিনি। তো এই প্রত্যেকটা জিনিস থেকে খালি আমি একটা কথা বলবো, লাস্ট 1-1.5 বছরে রেলওয়ে সেক্টর, পিএসইউ সেক্টর, যে জায়গাগুলোতে হিউজ র্যালি হচ্ছে বা হয়েছে, আনএক্সপেক্টেড 20 টাকা শেয়ার 250 টাকা, 200 টাকা, 300 টাকা, এই স্টকগুলো থেকে কিন্তু আপনাদের এবার ধীরে সুস্থে নিজের মতন করে বেরোনোর চেষ্টা করুন। হয়তো প্রফিট একটু কম হবে, হয়তো একটু লস হবে, আমি বলছি না কালকেরই বাজার পড়ে যাবে, বাট কোথাও না কোথাও একটা ইন্ডিকেশান বা একটা রেড ফ্ল্যাগ আমাকে কিন্তু মার্কেটের বিভিন্ন ডেটা, যতটুকু আমার এই সীমিত জ্ঞান বুদ্ধিতে বুঝি, একটা ইন্ডিকেশান দিচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো একটু সাবধান হন, বাজারে পজিশন একটু লাইট রাখুন। 4 জুন শেষ দফার ভোট, 4 জুন না 3 জুন, হোয়াট এভার, এক্সিট পোল আসতে শুরু করবে, বাজারে টেনশন বাড়তে শুরু করবে। বাজারের ভিক্সের বাড়া মানে কিন্তু ভোলাটিলিটি বাড়া। আগামী দিনে ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে খুব সাবধান হন। সুইং ট্রেড যারা করেন, কোয়ান্টিটি কমান, 50টা এতদিন কিনতেন, এবার 25টা কিনুন। ভোলাটিলিটি মারা মানে দিনে একবার আমি রাইজও দেখবো, একবার আমি ফলও দেখব। চেষ্টা করুন যখন ফল হচ্ছে তখন মানে স্টককে কিনতে, যাতে তারপরের রাইজটাতে আবার বেচতে পারেন। তো এই প্রত্যেকটা জায়গা, ভিক্স 14 ক্রস করেছে একটা সিগনাল, ভিক্স 16 ক্রস করলে সিগন্যালটা আরও কনফার্মেশন দেবে বা আরও বেশি স্ট্রং হবে। লাস্ট 2 বছর ধরে বাজার বেড়েছে, ভিক্স কিন্তু কনস্ট্যান্ট 12-র নিচে ছিল, 12 কি 10-এর নিচে ছিল, 10-এর ওপর 11-র ওপর এসেছে তো জানুয়ারি মাস থেকে। আরও একটা জায়গা, গত 2 বছর ধরে অপশান ট্রেডাররা কনস্ট্যান্ট লস খেয়েছেন। বাজার বেড়েছে কিন্তু যে কল কিনেছে সেও লস খেয়েছে, যে পুট কিনেছে সেও লস খেয়েছে। এই ভিক্স 16 ক্রস করা মানে কিন্তু তাদের এবার বোধহয় আউট অফ দ্য মানি অপশান বাই করে পয়সা কামানোর সময় আসছে। প্রত্যেকটা জিনিসের একটা সিচুয়েশান থাকে, যেমন বর্ষাকালে ছাতা নিয়ে বেরোবো, শীতকালে সোয়েটার পরে বেরোবো, পুজোর সময় টিপটপ সেজে বেরোবো। আমি এই গরমকালে সোয়েটার পরি না, ঠিক আছে, শীতকালে ছাতা নিই না। এই জিনিসগুলোকে মাথায় রাখলে এটা কিন্তু এবার আসছে টাইম যখন অপশান ট্রেডাররা পয়সা কামায়। কিন্তু আমাদের অভ্যেস হচ্ছে কি, আমরা সবসময় অপশান ট্রেডিং করতে চাই বা রোজ পয়সা চাই। কোনো ট্রেডে, ইন্ট্রাডে করুন, সুইং করুন, ইনভেস্টমেন্ট করুন কি অপশান ট্রেডিং করুন, প্রত্যেক দিন পয়সা কামানো যায় এরকম কোনো জায়গায় কিচ্ছু নেই। হ্যাঁ, কিছু ইউটিউবারের কাছে আছে 5 মিনিটে 15,000, 10 মিনিটে 25,000-এর স্ট্র্যাটেজি, বাট প্র্যাকটিক্যালি ওটা হয় না। তো এবার আপনাদের সময় আসছে, ভিক্সটাকে নিয়ে একটু পড়াশোনা করুন, পিসিআরকে নিয়ে একটু পড়াশোনা করুন। অনেক বেটার অপরচুনিটি এবার আপনাদের জন্য ক্রিয়েট হতে চলেছে। এরপর এই যারা সুইং ট্রেডিং করি বা যারা অপশান ট্রেডিং করি, তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে অপশান ওপেন ইন্টারেস্ট। সবাই জানে, ইউটিউব ভিডিও ঘাটলে মানে সাজেশান আসতে থাকে, আমি স্ক্রোল করে দেখেছি, অপশান চেন অ্যানালিসিস হ্যানা ত্যানা অনেক ভিডিও আছে, হাজার হাজার লক্ষ লক্ষ। প্র্যাকটিক্যালি আমি অত বুঝি না, আমি সত্যিই অত জানি না। আমি খুব সিম্পল ওয়েতে বাজারটাকে বোঝার চেষ্টা করি। অনেক ডিফিকাল্টভাবে বোঝার চেষ্টা করেছিলাম, যে পরমাণু বোমা কীভাবে বানাতে হয় এইভাবে শেয়ার মার্কেটকে দেখতাম, লসই হয়েছিল। যবে থেকে জিনিসটাকে খুব সিম্পল করে চিন্তা ভাবনা করেছি, জিনিসগুলো আমার কাছে লাস্ট 3 বছরে ছবিটা বা গল্পটা পুরো আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছে। লাস্ট 3 বছর নয়, লাস্ট 2 বছরে, 2022 থেকে।
তো ওপেন ইন্টারেস্টে অপশান অ্যানালিসিস, অপশান চেন অ্যানালিসিস, এত কিছুর গল্প, এত কিছু জিনিস আমি বুঝি না। আমি ওপেন ইন্টারেস্ট বলতে কি বুঝি, কোন জিনিসটা সুইং ট্রেডারদের বা অপশান ট্রেডারদের কাজে লাগতে পারে। সবার আগে বুঝি ওপেন ইন্টারেস্টটা কি। বাজারে যে অপশানগুলোকে কেনা হয়েছে বা বেচা হয়েছে কিন্তু স্কোয়ার অফ করা হয়নি, মানে রাম একটা কল কিনেছে যে কোনো স্ট্রাইক প্রাইসে, নিফটি ব্যাংক নিফটি, তার মানে ওপেন ইন্টারেস্ট এক। আমি একটা অপশান বেচেছি, তার মানে আমি আমার পজিশন স্কোয়ার অফ করিনি, তাহলে আরও একটা ওপেন ইন্টারেস্ট। এই যে আমরা কিনছি বা বেচছি, যেটা আমাদের অ্যাপে হোল্ডিং পজিশানে দেখাচ্ছে, সেই প্রত্যেকটা জিনিসকে টোটাল করে, সেটা কল কেনা হতে পারে, কল বেচা হতে পারে, পুট কেনা হতে পারে, পুট বেচা হতে পারে, এই প্রত্যেকটা জিনিসকে অ্যাড করে ওপেন ইন্টারেস্ট তৈরি করা হয়। ওপেন ইন্টারেস্ট সিম্পলি যতগুলো পজিশন ওপেন রাখা রয়েছে কেনার পর আমার কিভাবে হেল্প করে। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা নিফটি ট্রেডারে গেলে একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইসে দেখব যে ওপেন ইন্টারেস্ট সবচেয়ে হাই, সেটা কল হতে পারে, সেটা পুট হতে পারে, সব বার থাকে। 22,500 কলে একটা ডান্ডা টিউবলাইট, 22,600 কলে একটা টিউবলাইট, 700 কলে টিউবলাইট, 800 কলে টিউবলাইট, 800-900 পুটে টিউবলাইট, প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসে। এই প্রত্যেকটা টিউবলাইটের মধ্যে নিফটি যেখানে রয়েছে, ধরে নিন 22,500, ওপর দিকে যে টিউবলাইটটা সবচেয়ে বড় হবে সেটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। আর নিফটি 22,500 চলছে, নিফটি 22,500 নিচে যে টিউবলাইটটা সবচেয়ে বড় হবে সেটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। এবার ইন জেনারেল কি বলা হয় যে 22,800, 23,000 বা 22,000 কল পুট সবই তো শর্ট করা রয়েছে, তাহলে আপনি কি করে স্যাঙ্গুইন হচ্ছেন যে ওটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট হিসেবে কাজ করবে। ইন জেনারেল আমাদের টেন্ডেন্সি হচ্ছে আউট অফ দ্য মানি কল আমরা বেচি, আউট অফ দ্য মানি পুট আমরা বেচি, যারা অপশানটাকে জানো বা অপশানটা বোঝো। তো এই যে আউট অফ দ্য মানি কল বেচি বা পুট বেচি, যদি আমি দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে এক্স্যাক্ট আমাকে ডেটা বলছে যে 22,800-তে 96 লক্ষ কল বেচা আছে। এই যে 96 লক্ষ কল বেচা আছে, তার মানে আমার আপনার ক্ষমতা নেই 96 লক্ষ কোটি মানে কোয়ান্টিটির পজিশন নেওয়া বা 1 কোটি কোয়ান্টিটির পজিশন নেওয়া। বড় প্লেয়াররা ওখানে শর্ট করে রেখেছে, আর ওদের কাছে এতটা পয়সা আছে যে ওরা ট্রেডটাকে যে কোনোভাবে প্রফিটে কনভার্ট করবে। তাই এখনও অবধি নিফটি যখনই 22,800-র কাছে যাবে আপনারা দেখতে পাবেন ওখান থেকে সেলিং আসছে আর নিফটি নিচে ক্র্যাশ করছে। লাস্ট একবার 777, একবার 793, দুবার হয়ে গেছে। এই রেঞ্জটাই 2 মাস আগে, মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে ছিল 22,500। নিফটি যখনই 22,500 যেত বড় প্লেয়াররা সেল করে দিত, কারণ ওদের 22,500 কল হিউজ পরিমাণে সেল করা আছে। ঠিক তেমনই নিচে সাপোর্ট হিসেবে কি কাজ করবে, এই মাসে মে মাসে কারেন্ট সিনারিও বলছি 22,000। বড় প্লেয়াররা 22,000-এর পুট এতটা শর্ট করে রেখেছে যে যখনই ওখানে আসবে ওকে বাই করতে হবে, কারণ নিফটি যদি 22,000-এর নিচে যায় ওদের পুট সেল করা আছে, ওরা লস খাবে। আর বস ওরা তো লস খায় না। ঠিক তেমনই 22,800-র ওপরে গেলেও ওরা লস খাবে, কিন্তু ওরা লস খাবে না, কারণ ওদের কাছে সেই পয়সাটা আছে। যতবার নিফটি 22,800 যাবে ওরা সেল করবে, যতবার নিফটি 22,000-এর কাছে আসবে ওরা বাই করবে। ওরা এই রেঞ্জে বাজারকে খেলাবে এই মুহূর্তে। এবার কথা হচ্ছে তাহলে আমাকে অপশান ট্রেডিংয়ে কীভাবে হেল্প করে। আমাদের তো সবচেয়ে বড় সমস্যা, আমি বারবার বলি যে প্রত্যেক দিন ট্রেড খোঁজা বাজারে গিয়ে, প্রত্যেক দিন সমান বিক্রি হতে পারে না। আমার চপমুড়ির দোকানও হয়তো আমাকে ঝড় বৃষ্টি চললে 2 দিন বন্ধ রাখতে হয়। তো এই জায়গা থেকে আপনি ওয়েট করুন। নিফটি 22,000-এর কাছে আসা মানে হচ্ছে বড় প্লেয়াররা কিনবে, আপনি ওইখানে কল কিনুন।
22,800-র কাছে যাওয়া মানে নিফটিকে এখান থেকে বিক্রি করা হবে। আপনি ওখানে পুট কিনুন। আমি শুক্রবার দিনের ঘটনা বলছি। সকালবেলা নিফটি 250 পয়েন্ট গ্যাপ আপ খুলেছিল। আমরা যারা পড়াশোনা করি, আমাদের টিম বা আমার স্টুডেন্টরাও আমাকে মেসেজ করলো যে তনয়দা 22,800-তে হায়েস্ট ওপেন ইন্টারেস্ট রয়েছে। তো এই জায়গা থেকে আমি সাথে সাথে বললাম যে ভাই আমাদেরকে পুট কিনতে হবে। তো আমরা তখন ডিসাইড করে নিফটির পুট কিনলাম। আর তারপর তার এন্ড রেজাল্ট কি আপনারা জানেন, সেদিনকে নিফটির কত পয়েন্টের ফল হয়েছিল। সিম্পলি ব্যাপারটা কি বলুন তো, ছোট ছোট লজিক আমাদের কাছে ডেটাগুলো রয়েছে। কথাটা হচ্ছে আমরা ওয়েট করতে পারি না। আমি 22,400-তে কল কিনবো, 22,500-তে পুট কিনবো, কিন্তু ওটা তো উচিত নয়। আমার ডেটা আমাকে বলছে ভাই হয় 22,000-এর কাছে কল কেন, নয় 22,800-র কাছে পুট কেন। কিন্তু এই যে 22,000 থেকে 22,800 যেতে 1.5 সপ্তাহ সময় নেবে, 22,800 থেকে 22,000 আসতে আবার 2 সপ্তাহ সময় নেবে, এই টাইমটা আমরা ওয়েট করতে পারি না। আমাদের একটা খুব বাজে অভ্যেস হচ্ছে যে প্রত্যেকটা মুভমেন্টকে আমরা পয়সায় কনভার্ট করতে চাই। যে কোনো কিছুতে একটু মুভমেন্ট হলো, সেটা যদি আমি পয়সায় না কনভার্ট করতে পারি শেয়ার মার্কেটে, আমার শরীরে অস্বস্তি শুরু হয়ে যায়। তো পরিষ্কার কথা, ওপেন ইন্টারেস্টের মতন সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথা থেকে আমি নিফটি কিনবো বা কোথা থেকে আমি নিফটিকে বেচবো, ওপেন ইন্টারেস্টের চাইতে ভালো কেউ বলে না। কারণ বড় প্লেয়াররা যা করছে আমি ওদের সাথেই কাজ করবো। পরিষ্কার কথা, ওরা যদি লস না খায় আমিও লস খাবো না। এবার এই যে ওপেন ইন্টারেস্ট আপনি দেখবেন কিভাবে। নিফটি আমরা জানি উইকলি ক্লিয়ারিং, মান্থলি ক্লিয়ারিং হয়। সবসময় চেষ্টা করুন মান্থলি ক্লিয়ারিংকে দেখতে। অনেকে দেখি যে 5 দিনের ওপেন ইন্টারেস্ট দেখে। ভগবান হওয়ার চেষ্টা করবেন না এই বাজারে। আপনি যত সময় নিয়ে কাজ করবেন, মানে কীরকম ব্যাপার বলুন তো, আপনি একটা কোনো জায়গা থেকে অর্ডার নিয়েছেন কোনো কাজ করার, আপনি জানেন কাজটা আপনি 5 দিনে করতে পারবেন, বাট স্টিল যদি আমরা 10 দিন সময় নিই সেটা করার জন্য, ক্ষতি তো নেই কোনো। কারণ 5 দিনের জায়গায় যদি 10 দিন আমার নেওয়া থাকে, 1 দিন বা 2 দিন যদি আমি অসুস্থও হই, তাও আমার হাতে সময় থাকে জিনিসটাকে ঠিকঠাক করা। আজকের অপশান ট্রেডিংয়ে এত লস কেন? যবে থেকে উইকলি অপশান চালু হয়েছে তবে থেকে কিন্তু আমি অপশান ট্রেডিংয়ে এত লস দেখছি। যতদিন অপশান মান্থলি ছিল লস ছিল না। একটা সিম্পল অভ্যেস পাল্টান, উইকলি ট্রেডিংটা ছেড়ে অপশানটাকে মান্থলি ট্রেডিং করুন। যে মানে এখন আমি ট্রেড করলে 30 মে রেটেরই ট্রেড করব। 7 মে 12 মে প্রত্যেক 2 দিন অন্তর কী হবে, 3 দিন অন্তর কী হবে, আজ ইসরায়েল ওই বলেছে, কাল ইরান ওই বলেছে, ওই সব চক্কর থেকে বেরো। একটু সময় নিয়ে কাজ করুন, পারফেকশান অনেক বেটার আসবে, লস করা কমে যাবে, ধৈর্য আসবে, ঠান্ডা মাথায় ডিসিশান মেক করতে পারবেন যে কি করা উচিত অপশানটাকে নিয়ে আমার। কারণ আমরা জানি অপশান ট্রেডিংয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অপশান ট্রেডিংয়ে আমরা স্টপ লস রাখতে পারি না। একটু এই জায়গাগুলোতে লজিক্যাল হন। এবার কথা হচ্ছে এই সেম জিনিসগুলো কিন্তু আমরা স্টকের ক্ষেত্রে খুঁজে পাই না। কারণ নিফটিতে এত হিউজ পরিমাণ ট্রেডিং হয়, এই ডেটাগুলো আমরা খুব ক্লিয়ারলি পাই। কিন্তু স্টকে তো ট্রেড করতে গেলে প্রচুর মার্জিন লাগে, প্রচুর টাকা লাগে। তো যার জন্য স্টকে সোকল্ড এইভাবে আমরা মানে কোন স্ট্রাইক প্রাইস, হাইয়েস্ট, রেজিস্ট্যান্স, সাপোর্ট বার করতে প্রবলেম হয়। এখানে আমাদেরকে তাহলে কি দেখতে হবে? এখানে আমাদেরকে দেখতে হবে যদি কোনো স্টকের দাম বাড়ে তার সাথে ওপেন ইন্টারেস্ট বাড়ে, তার মানে স্টকটাতে ফ্রেশ মানি ঢুকছে, স্টকটা আরও বাড়বে। যেমন এক্সাইড ব্যাটারি যখন নিচ থেকে বাড়া শুরু করেছিল, প্রত্যেক দিন ওর ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ করছিল, যার থেকে আমি বুঝতে পারছিলাম যে এভারেডি পরের দিন আবার বাড়বে বা নেক্সট 2 দিনের মধ্যে আবার একটা আপমুভ করবে। আবার কোনো স্টক পড়ছে, ওপেন ইন্টারেস্ট বাড়ছে, তার মানে স্টকটা আরও বাড়বে। লোকে ফ্রেশ মানি ঢোকাচ্ছে, পুট কিনছে যে ওটা পড়বে, পয়সা কামাবো। স্টক বাড়ছে, ওপেন ইন্টারেস্ট বাড়ছে, আরও বাড়বে। স্টক পড়ছে, ওপেন ইন্টারেস্ট বাড়ছে, স্টক আরও পড়বে। এটা গেল একটা থিওরি। 2 নম্বর থিওরি কি? স্টক বাড়ছে, ওপেন ইন্টারেস্ট কমছে, তার মানে লোকে অপশানে পজিশন স্কোয়ার অফ করছে, স্টকটা আজ না হোক কাল নিচের দিকে ঘুরবে।
এগুলো কিন্তু আমাকে অনেক আগে থেকে ইন্ডিকেশান দেয়। আমরা এখনও পড়ে রয়েছি RSI MACDর পেছনে। আমি বারবার বলছি যে কোয়ান্টিটিভ অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট, কারণ ডেটা আপনাকে আগে থাকতে বলে দেয় আগামী দিনে কি হতে চলেছে। আর আমরা এখন যে ইন্ডিকেটারগুলো আমাদের মাথায় ঢোকানো হয় না, MACD, RSI, স্টোকাস্টিক, বলিঞ্জার ব্যান্ড, আগে প্রাইস মুভ করে তারপর ওরা মুভ করে। আর যেগুলো কোয়ান্টিটিভ অ্যানালিসিস আগে ওরা মুভ করে তারপর প্রাইস মুভ করে। তো স্টকের দাম বাড়ছে, ওপেন ইন্টারেস্ট কমছে, আমাকে স্টকটায় প্রফিট বুক করে নিতে হবে। স্টকটা আজ না হোক কাল পড়বে, আমি একদম হাইতে প্রফিট বুক করতে পারবো। একটা স্টক পড়ছে কিন্তু ওপেন ইন্টারেস্ট কমে যাচ্ছে, তার মানে কিন্তু স্টকটা এবার রিভার্স করবে ওপরের দিকে। তো রেডি হন ওই স্টকটাকে বাই করার জন্য। এবার কথা হচ্ছে আমি এই ডেটাগুলো পাবো কোথা থেকে? দুটো সাইট ঘাঁটুন, যতগুলো সেকশান আছে যেখানে খুশি ক্লিক করুন, করে করে খুঁজুন OI, ওপেন ইন্টারেস্ট, সব জায়গায় একটা সেকশান পাবেন, মানে দুটো সাইটেই। 1 নম্বর সাইট হচ্ছে সেন্সিবল, 2 নম্বর হচ্ছে নিফটি ট্রেডার। NSE সাইট থেকে দেখতে পারেন। আমার কমপ্লিকেটেড মনে হয়, এত ছোট ছোট করে লেখা, এত বড় অত খাটনি আমার পোষায় না, আমি সহজ সরলভাবেই পছন্দ করি। জিনিসগুলো আমাদের হাতের কাছে রয়েছে, খালি ইউজ কিভাবে করব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর আমি বারবার বলছি, বড় পয়সা কামাতে চাইলে খাটতে আপনাকে হবে, কোনো শর্টকাট নেই। অভিজিৎদা যদি ভিডিওতে শুনে থাকো, আবার তোমাকে বলবো দাদা, তোমার মতন স্টুডেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার। রাত 3টে অবধি কেউ স্টক অ্যানালিসিস করে 3 মাসে 3 মাস শেখার পর 250খানা শেয়ার পাঠিয়েছো, আর প্রত্যেকটা 8 থেকে 10% প্রফিট। আমি জাস্ট তোমার এক্সেল শিট দেখা অবাক। অর্ঘ আমাকে বলতো, তো রিয়েলি হ্যাটস অফ দাদা, যে রাত, মানে আমি সবসময় বলি যে প্র্যাকটিস না করলে সচিন তেন্ডুলকার হতো না। সচিন তেন্ডুলকারের চেয়ে বিনোদ কাম্বলি, অমল মজুমদার প্রতিভাবান ছিল। রাত 8টায় একটা মানুষ অফিস থেকে ফিরে রাত 8টা থেকে রাত 3টে অবধি 300 শেয়ারের চার্ট দেখে তার থেকে প্রত্যেক দিন 5টা 10টা শেয়ারকে বেছে পাঠানো, আর প্রত্যেকটা শেয়ার খালি সিম্পল ট্রেন্ড লাইন আর তার সাথে একটু ভলিউমের 1 চিমটি নুন দিয়ে তুমি যেভাবে বার করছো দাদা, রিয়েলি এরকম স্টুডেন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার, যেখানে আমরা পড়িয়েও স্যাটিসফাইড হই যে না আমাদের যোগ্যতা আছে সেখানে। তো দাদা চালিয়ে যাও, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। বাকিদেরও বলবো, আমি স্টুডেন্টদেরকে ওপেন ফোরামেই বলি, 400 জন স্টুডেন্ট থাকলে 30 জন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে, কারণ সেই 30 জন খাটে। 370 জন কিন্তু আসে, সিগারেট খায়, চা খায়, গল্প করে, দুটো শেয়ারের নাম শুনে চলে যায়। তো বড় কিছু করতে চাইলে বস খাটতে হবে। প্লিজ খাটার দিকে মন দাও, শর্টকাটে কিচ্ছু হয় না, হবে না। বাকি অনেক ভিডিও আছে যেখানে প্রচুর শর্টকাট বলা থাকে, দেখতে পারো। আমাদের একটাই কথা, খাটতে হবে, 100টা চার্ট দেখতে হবে, দেখলে দুটো চার্ট খুঁজে পাবে যে তোমাকে প্রত্যেক সপ্তাহে 5 থেকে 10% প্রফিট দেবে। যাই হোক, আজকের মতন এতটাই, আর সময় নষ্ট করব না। আবার বললাম, কোয়ান্টিটিভ অ্যানালিসিসের জিনিসগুলোকে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করুন। আমারই ভিডিও আছে, ভিক্স, PCR বা অন্য অনেকের আছে। এই জিনিসগুলো হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালিসিসের পার্ট। আলফা, বিটা, সব ডেটা আমরা পাই না। ভোলাটিলিটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। শুধু ভোলাটিলিটি দিয়ে এত অসাধারণ ট্রেড করা যায় ও ভাবনা চিন্তার বাইরে। না ট্রেন্ড লাইন টানবো, না প্যাটার্ন দেখবো, না ভলিউম অ্যানালিসিস করবো, খালি ভোলাটিলিটির অঙ্ক কষে বার করে নেবো কোথা থেকে স্টক উপরে ঘুরবে, কোথা থেকে স্টক নিচে ঘুরবে। সবসময় হয় না, আমি চার্ট দেখি না, বুঝতে পারি না, শরীর দেয় না। অঙ্ক কষেও প্রফিট করা যায় এই বাজার থেকে। আমি নিজে যবে থেকে কোয়ান্টিটিভ অ্যানালিসিস নিয়ে লাস্ট 1.5 বছর ধরে এত ঘেঁটেছি, এত ইন্টারেস্টিং সাবজেক্ট, ভাবনা চিন্তার বাইরে। সরি। তো যাই হোক, ভালো করে ট্রেডিং করুন, বাজারে একটু সাবধান থাকুন। PSU স্টকগুলো নতুন হাই দেখলে বেরোন। নতুন কোনো স্টককে সেই অর্থে ভালো লাগছে বলতে, অশোক লেল্যান্ড আমাদের ফ্রি গ্রুপে আমরা রিসার্চ করে বলেছিলাম 190 টাকায়, অলরেডি 208 টাকা চলছে। কোল ইন্ডিয়াতে আমরা খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি। PFC পাওয়ার গ্রিডে আমরা খুব বড় মুভমেন্ট এক্সপেক্ট করছি। বড় মুভমেন্ট বলতে অ্যাটলিস্ট এখান থেকে আরও 60-70 টাকা। কতটা ঠিক কতটা ভুল জানি না,
চার্ট যতটুকু কথা বলে, আপনারাও, আমি কোনো সেবির পরীক্ষা দিয়ে পাশ করা অ্যানালিস্ট নই, নিজের যতটুকু জ্ঞান বুদ্ধি আপনাদের রেফারেন্সের জন্য বলি যে আপনারাও 500 চার্টের মধ্যে এই চার্টগুলোকে একটু ভালো করে দেখুন। যদি আপনাদেরও মনে হয় যে না পয়সা দিতে পারে, বা যে জানে চার্ট অ্যানালিসিস, আপনার বন্ধুবান্ধব, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তাকে বলুন একটু দেখে দিতে। হয়তো নেক্সট 1-2 সপ্তাহে এই স্টকগুলো অসাধারণ রিটার্ন দিতে পারে। রেক অলরেডি হিউজ রিটার্ন দিয়েছে। আর একটা ছোট স্টক যেটা আমাদের স্টুডেন্ট উত্তম দা কাঁচরাপাড়া ব্যাচের খুঁজে বার করেছিল, আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে হিন্দ মোটর। স্টকটা হঠাৎ করে 25 টাকা থেকে 40 টাকা গেছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট আছে, ভলিউম অ্যানালিসিস বলছে অসাধারণ এতে জায়গায় দাঁড়িয়ে এখান থেকে হয়তো আরও একটু আপমুভ দেখতে পারি। যদি কারোর মনে হয় কোনো হেল্প লাগবে, প্লিজ থাম্বনেলেই ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন, আমাদের ফ্রি ডিসকাশন গ্রুপে অ্যাড করব। আশা করি আপনাদের রেফারেন্স পেয়ে একটু হেল্প হবে যে 500টার মধ্যে কোন স্টকগুলোতে নজর রাখলে হয়তো একটু বেটার আর্নিং আমাদের হতে পারে। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকবেন এই গরমে। নমস্কার।